যারা অধ্যায় ভিত্তিক এমসিকিউ সমাধান খুঁজছেন, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে সবগুলা এমসিকিউ একসাথে থাকবে, দ্বিতীয় অধ্যায় থেকে সবগুলা এমসিকিউ একসাথে থাকবে, এভাবে যারা খুঁজছেন তারা আমার ভিডিওগুলি দেখতে পারেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তৃতীয় অধ্যায়টি আপনার কাছে এত সহজ লাগবে যে অন্যান্য এমসিকিউ গুলি আপনি সহজেই পারবেন। প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের উপর ভিডিওটি যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে বোর্ড এমসিকিউ নামে একটি প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এছাড়াও যারা সিকিউ সমাধান দেখতে চান, বিভিন্ন বোর্ড ওয়াইজ সিকিউ সমাধান দেওয়া আছে, সেগুলো আপনারা এইচএসসি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমি শফিকুল্লাহ আছি আপনাদের সাথে। সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায়ের এমসিকিউ সমাধান করব, অর্থাৎ যে এমসিকিউ গুলা বিভিন্ন বোর্ডে এসেছে সেখান থেকে বাছাই করা 48টি এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলি আমরা বেসিক কনসেপ্ট আলোচনা করার মাধ্যমে সমাধান করব। অর্থাৎ একটা এমসিকিউ শুধু আনসার দাগিয়ে গেলাম সেরকম নয়, বরং এই এমসিকিউটা আপনারা কিভাবে সহজে সমাধান করতে পারবেন সেই পথটিও কিন্তু বলে দেওয়া হবে। তাই আশা করছি আপনারা উপকৃত হবেন, সাথেই থাকবেন। চলুন শুরু করি। এক নম্বর প্রশ্নে বলা হয়েছে, অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। এখানে গ নম্বরে দেখতে পাচ্ছি নতুন উপযোগ সৃষ্টি করা, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। 2 নম্বরে একটি চিত্র দেওয়া আছে, মাত্রাগত উৎপাদনের একটি চিত্র দেওয়া আছে, দিয়ে প্রশ্ন করা হয়েছে উপরের চিত্রটি কোন ধরনের উৎপাদন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ। তো আমরা দেখব যে এখানে আসলে কি হয়েছে। দেখুন, প্রথমে উৎপাদিত হয়েছে 15 একক, আমরা ধরে নিলাম এটি হচ্ছে একটি পুঁজি এবং একটি শ্রম ব্যবহারের ফলে 15 একক পেয়েছি। এটা যদি দ্বিগুণ করা হয়, দুটি পুঁজি দুটি শ্রম ব্যবহারের ফলে কত পাওয়া যাবে? তাহলে আমরা জানি যে 15 কে দ্বিগুণ করলে এখানে 30 হওয়ার কথা ছিল, কিন্তু 30 না হয়ে হয়েছে 28। তার মানে হচ্ছে প্রথমে বৃদ্ধি পেয়েছে 15, তারপরে শ্রমিক এবং মূলধন নিয়োগের ফলে বৃদ্ধি পেয়েছে 13। তাহলে আস্তে আস্তে কিন্তু হ্রাস পাচ্ছে। তো এইভাবে আস্তে যদি আমরা যেতে থাকি তাহলে 4 নাম্বার স্টেজে গিয়ে 15 করে যদি বৃদ্ধি পেত তাহলে আমাদের হতো 4 15 60, কিন্তু 60 না হয়ে হয়েছে 48। তার মানে আস্তে আস্তে হ্রাস পেয়েছে। তাহলে আমরা বলবো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এখানে কার্যকর হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। 3 নম্বরে দেখুন, যেসব দ্রব্য উৎপাদকের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় তাদেরকে কি বলে? যে সকল দ্রব্য উৎপাদন করার পরে সরাসরি ভোগে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এগুলো চূড়ান্ত দ্রব্য। সঠিক উত্তর গ। 4 নম্বরে বলা হয়েছে, চিত্রটি দেওয়া হয়েছে, এই চিত্রে এখানে চিত্রে এসটিসি রেখার বিন্দুতে টিভিসি কত? দেখুন, এই যে এসটিসি এর পূর্ণরূপ হচ্ছে শর্ট রান টোটাল কস্ট। তো এই টোটাল কস্টকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর এই অংশটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। দুইটা মিলে হচ্ছে টোটাল কস্ট। তো এখানে মূলত এ বিন্দুতে প্রশ্ন করা হয়েছে যে এ বিন্দুতে টিভিসি মানে টোটাল ভেরিয়েবল কস্ট কত? এখানে যদি আমরা টিভিসি এখানে 10 আছে, আর এটাকে আমরা যদি কল্পনা করি মোট আছে যেহেতু 20, 10 যেহেতু টিএফসি, তাহলে টিভিসি হচ্ছে 10। তো এখানে মূলত এটাকে আমরা কোয়ান্টিটি দিয়ে গুণ করব। যদি কোয়ান্টিটি দিয়ে গুণ করি তখন এটা পেয়ে যাব, তাহলে 10 ইন্টু 10, তাহলে ফলাফল হয়ে যাবে 100 একক। অর্থাৎ এখানে কিন্তু আমাদের ফলাফল ক নাম্বার। সঠিক উত্তর হচ্ছে ক। 5 নম্বরে একটি ছক দেওয়া আছে, এখানে বলা হয়েছে উদ্দীপকের তৃতীয় একক শ্রমিকের প্রান্তিক উৎপাদন কত? দেখুন, প্রান্তিক উৎপাদন বলতে একটি তৃতীয় একক যখন আমি নিয়োগ করলাম তখন মোট উৎপাদনে যে পরিবর্তন ঘটলো সেটি হবে তৃতীয় একক শ্রমিকের প্রান্তিক উৎপাদন। তো তৃতীয় একক যখন নিয়োগ করা হলো তখন মোট উৎপাদন হচ্ছে আমার 18, কিন্তু এর আগে ছিল কত? এর আগে ছিল 14। তাহলে পরিবর্তিত হয়েছে 3 নাম্বার শ্রমিক নিয়োগ দেওয়ার ফলে আমার পরিবর্তিত হয়েছে 14 থেকে 18 হয়েছে, তাহলে পরিবর্তন হচ্ছে 4। তাহলে এই 4ই হবে তৃতীয় শ্রমিকের প্রান্তিক উৎপাদন। এটা যদি আপনারা 18 থেকে 14 বাদ দেন তাহলে 4 পেয়ে যাচ্ছেন। সঠিক উত্তর হচ্ছে ক। উৎপাদনের জীবন্ত উপকরণ হিসেবে বিবেচিত হয় কোনগুলা? উৎপাদনের জীবন্ত উপকরণ আমরা জানি শ্রম এবং সংগঠন। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। কেননা যদি মানুষ মারা যায় তাহলে তার শ্রম নিঃশেষ হয়ে যায়, একইভাবে যখন উৎপাদক বা সংগঠক মারা যায় তখন কিন্তু সংগঠনও শেষ হয়ে যায়। তার মানে হচ্ছে এই দুটাই কিন্তু জীবন্ত উপকরণ। 7 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে, অর্থনীতিতে উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টি হচ্ছে উৎপাদনের উপকরণ।
8 নম্বরে বলা হয়েছে সঞ্চয় কোন উপকরণের উৎস? সঞ্চয় হচ্ছে মূলধন গঠনের উৎস, অর্থাৎ সঞ্চয় থেকেই বিনিয়োগ হয়। 9 নম্বরে বলা হয়েছে কোন দ্রব্যের অতিরিক্ত 1 একক উৎপাদনের জন্য যে অতিরিক্ত ব্যয় হয় তাকে কি বলা হয়? অতিরিক্ত 1 একক উৎপাদন করতে গিয়ে অতিরিক্ত যে ব্যয়টি হলো, অর্থাৎ মোট ব্যয়ের যে পরিবর্তন ঘটলো তাকে বলা হবে প্রান্তিক ব্যয়। সঠিক উত্তর গ। 10 নম্বরে বলা হয়েছে উৎপাদন ও উপাদানের, এখানে উপাদান না বলে আমরা যদি উপকরণ বলি, উৎপাদন ও উপকরণের মধ্যকার কারিগরি সম্পর্ক যে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি অপেক্ষক বলা হয়? তাকে বলা হয় উৎপাদন অপেক্ষক। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। 11 নম্বর হচ্ছে অতিরিক্ত 1 একক দ্রব্য বিক্রি করে যে অতিরিক্ত আয় হয় তাকে কি বলা হয়? অতিরিক্ত 1 একক দ্রব্য বিক্রি করে যে অতিরিক্ত আয় হলো তাকে বলা হবে প্রান্তিক আয়। 12 নম্বরে কোনো নির্দিষ্ট পণ্য উৎপাদনে নিয়োজিত একাধিক উৎপাদন প্রতিষ্ঠান মিলে গঠিত হয় শিল্প। নির্দিষ্ট পণ্য উৎপাদন করতেছে একাধিক উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম, সবগুলার সমন্বয়ে গঠিত হবে শিল্প। 13 নম্বরে ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ দেওয়া আছে। তো এখানে এটা কিসের সূত্র? আমরা জানি এটা হচ্ছে এমসির সূত্র। তাহলে সঠিক উত্তর হবে এখানে এমসি। সঠিক উত্তর ঘ। 14 নম্বরে একটি শিডিউল দেওয়া আছে। এখানে বলা হয়েছে উদ্দীপকে খালি ঘরে মোট কত উৎপাদন হবে? এখানে খালি ঘরে কত উৎপাদন হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো মোট উৎপাদন আমরা জানি প্রান্তিক উৎপাদনের যোগফল। তো প্রথমে প্রান্তিক উৎপাদন 20, মোটও 20, তারপরে হচ্ছে দ্বিতীয় প্রান্তিক উৎপাদন 10, তাহলে 20 আর 10 দুইটা মিলে হবে 30। এরপরে প্রান্তিক উৎপাদন 5, তাহলে আগের ছিল 30 আর 5 35, তাহলে এখানে হবে 35। সঠিক উত্তর হচ্ছে ঘ। 15 নম্বরে বলা হয়েছে উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি? উৎপাদনের উৎপাদিত উপাদান হচ্ছে বিনিয়োগ। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এমআর এবং এআর এর সম্পর্কটা কেমন হয়? আমরা জানি অপূর্ণ প্রতিযোগিতামূলক বা একচেটিয়া বাজারে এআরটা উপরে থাকে, এমআরটা নিচে থাকে। তাহলে এআর ইজ গ্রেটার দেন এমআর, এআর ইজ গ্রেটার দেন এমআর, অথবা এমআর ইজ লেস দেন এআর। এখানে কোথায় আছে? এআর ইজ লেস দেন এমআর হবে না, এআর ইজ গ্রেটার দেন এমআর। ঘ নাম্বার হচ্ছে সঠিক উত্তর, এআর ইজ গ্রেটার দেন এমআর। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে মোট উৎপাদন সর্বোচ্চ অবস্থায় টিপি এপি এমপি এর সম্পর্ক কি? মোট উৎপাদন যখন সর্বোচ্চ হবে আমরা জানি তখন হচ্ছে এমপি শূন্য হবে, এপি নিম্নগামী হবে। তবে আমরা যদি গ্রাফটা দেখি যে এইরকম আমাদের গ্রাফ হয়, সেখানে হচ্ছে এটা হচ্ছে এমপি আর এপি হচ্ছে এরকম হ্রাস পেতে থাকবে। তাহলে এখানে এমপিটা হচ্ছে 0 হচ্ছে। এই অবস্থায় যখন মোট উৎপাদন সর্বোচ্চ তখন কিন্তু এপিটা আমাদের উপরে আছে, এপি ইজ গ্রেটার দেন এমপি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। এখানে আমরা পাচ্ছি এপি ইজ গ্রেটার দেন এমপি। 18 নম্বরে বলা হয়েছে ফার্মের কোন ব্যয় রেখার আকৃতি সমপরাবৃত্তাকার বা সমপরাবৃত্তাকার হয়? অর্থাৎ বৃত্তের মতো অর্ধেক বৃত্ত হয়, সেটা কোনটি? তো এখানে আমরা যদি দেখি যে এএফসি, টিএফসি তো আমরা জানি এরকম থাকে, কিন্তু এই টিএফসি কে যখন গড় করা হয়, এএফসি করা হয়, তখন কিন্তু এটা আস্তে আস্তে এইভাবে হ্রাস পেতে থাকে। তাহলে এটাকে বলা হয় সমপরাবৃত্তাকার। তাহলে সঠিক উত্তর হচ্ছে এএফসি। সঠিক উত্তর হচ্ছে খ। 19 নম্বরে বলা হয়েছে উৎপাদনের চিরস্থায়ী উপাদান হলো কোনটি? চিরস্থায়ী উপাদান হচ্ছে ভূমি। 20 নম্বরে উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সাথে নিচের কোনটি সম্পর্ক প্রকাশ পায়? উৎপাদনের সাথে উৎপাদনের উপকরণের সম্পর্ক প্রকাশ পায়। এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে কি হয়? এসি আমরা জানি এসি যখন আমরা আঁকি, তো এসি তো ইউ আকৃতির হয়, এমসিটা এরকম উপরে চলে যায়। তাহলে এসি রেখার যে সর্বনিম্ন বিন্দু সেখানে এমসি এসির সমান হয়। এমসি এসি কে সেট করে, তার মানে হচ্ছে ওই বিন্দুতে এমসি এবং এসির সমান। তাহলে এখানে কয়টি দেওয়া আছে দেখি, যে এমসি রেখা ঊর্ধ্বগামী হয়, এটা সঠিক, এমসি রেখা ঊর্ধ্বগামী হয়েছে। আবার এসি ইকুয়াল টু এমসি, তাহলে 2 আর 3 সঠিক, 2 আর 3 আছে গ নাম্বারে, সঠিক উত্তর হচ্ছে গ গ। চিত্রে ডান দিকে নিম্নগামী এ রেখাটি কোন ধরনের ব্যয় নির্দেশ করে? তো এই রেখাটি একটু আগে আমরা দেখছি যে টিএফসি অর্থাৎ টোটাল ফিক্সড কস্টকে যখন আমরা গড় করা হবে বা এভারেজ ফিক্সড কস্ট বানানো হবে, তখন কিন্তু এই রেখাটা সমপরাবৃত্তাকার হবে। তাহলে এই রেখাটি হচ্ছে এএফসি। কে উৎপাদনের ঝুঁকি বহন করে? সংগঠন উৎপাদনের ঝুঁকি বহন করে।
24 নম্বরে গড় ব্যয় এসি ও প্রান্তিক ব্যয় এমসি পরস্পর সমান হবে যখন, অর্থাৎ কখন এমসি এবং এসি সমান হবে। একটু আগে যেমন বললাম যে যখন এসি এখন এসি কে এমসি সেট করবে, যে বিন্দুতে সেট করবে সেখানেই কিন্তু এসি এবং এমসি সমান হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এসি যখন সর্বনিম্ন, এসি যখন সর্বনিম্ন হবে তখন এমসি এসি সমান হবে। 25 নম্বরে দেখুন উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল অ্যান্ড কে, এখানে কে স্থির ধরা হয়েছে। এক্ষেত্রে মাত্রাগত উৎপাদন কার্যকর, প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, স্বল্পকালীন উৎপাদন সময় বিবেচ্য। তাই এখানে স্বল্পকালীন সময় বিবেচ্য ঠিক আছে, কারণ এখানে একটা কে এর উপর একটা বার দেওয়া আছে। আর প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর এটাও ঠিক আছে, কিন্তু এক নাম্বারটা ঠিক নাই। তাই এটা সঠিক উত্তর হবে গ। 26 নম্বরে একটি রেখা দেওয়া আছে দেখুন, ও এন রেখা, যেখানে হচ্ছে ও এন রেখাটি স্বল্পকালে কোন ধরনের ব্যয় রেখা নির্দেশ করে। ও এন রেখাটি স্বল্পকালে কোন ধরনের ব্যয় নির্দেশ করে। তো স্বল্পকালে আমরা জানি দুই ধরনের ব্যয় থাকে, একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তো পরিবর্তনশীল ব্যয়টা জিরো থেকে শুরু হয় আর স্থির ব্যয়টা একটি ভ্যালু থেকে শুরু হয়, অর্থাৎ উপর থেকে শুরু হয়। তো দুইটা মিলে যখন টোটাল ব্যয় হয় তখন এখান থেকে টোটাল ব্যয় শুরু হয়। তাহলে এটা মোট ব্যয় নয়, কারণ জিরো থেকে শুরু হয়েছে। আর দীর্ঘকাল হলে এটা মোট ব্যয় হতো, কিন্তু যেহেতু বলা হয়েছে স্বল্পকাল, স্বল্পকালে দুই ধরনের ব্যয় থাকে, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। তো এখানে যেহেতু জিরো থেকে শুরু হয়েছে এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট বা টিভিসি, টোটাল ভেরিয়েবল কস্ট। টিভিজি লেখা হয়েছে এখানে, এখানে ভুল হয়েছে, টিভিসি হবে। ওকে। 27 নম্বর বলা হয়েছে দীর্ঘকালে কোন ধরনের ব্যয় অনুপস্থিত থাকে। দীর্ঘকালে ফিক্সড কস্ট থাকে না, অর্থাৎ এএফসি থাকে না। অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? উৎপাদন বলতে, এটা দেখেন কতগুলা বোর্ডে এই প্রশ্নটা আসছে। উৎপাদন বলতে নতুন উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। নিচে কোন রেখাটি ইউ আকৃতির হয়? এসি রেখা ইউ আকৃতির হয়, এটা অনেকগুলো বোর্ডে আসছে। তো এই চিত্রটি দেওয়া আছে, এখানে বলা হয়েছে প্রশ্নবোধক চিহ্ন স্থানে সংখ্যা কত হবে। তো এখানে প্রথমে দেওয়া আছে দেখুন 50, তারপরে 100, অর্থাৎ 50 কে দ্বিগুণ করলে হয় 100, এরপরে আবার 50 যোগ করলে হবে 150, এরপরে হয়েছে 200, তো এখানে হবে 150। তাহলে ফাঁকা স্থানে 150 হবে, সঠিক উত্তর গ। কোন উপকরণটি উৎপাদন কার্যক্রম তদারকি করে? উৎপাদন কার্যক্রম তদারকি করে হচ্ছে সংগঠন। স্বল্পকালের জন্য কোনটি সত্য? স্বল্পকালে কোনটি সত্য হয়? স্বল্পকালে হচ্ছে টিসি সমান এফসি এবং ভিসি, অর্থাৎ এফসি ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টের যোগফল হচ্ছে টোটাল কস্ট, এটা হচ্ছে স্বল্পকালীন সত্য। মাত্রাগত উৎপাদন কত প্রকার? মাত্রাগত উৎপাদন হচ্ছে 3 প্রকার, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, ক্রমহ্রাসমান এবং স্থির মাত্রাগত উৎপাদন। 34 নম্বর দেখুন, নিচের কোন রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল? হ্যাঁ, টোটাল ফিক্সড কস্ট আমরা জানি ভূমি অক্ষের সমান্তরাল, তাহলে টোটাল ফিক্সড কস্ট টিএফসি। গড় আয় নির্ণয়ের সূত্র কোনটি? গড় আয় নির্ণয়ের সূত্র হচ্ছে যখন আমরা মোট আয়কে কোয়ান্টিটি দিয়ে ভাগ দিব, তাহলে এভারেজ রেভিনিউ সমান সমান টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ক। 36 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি গতিশীলতা নেই? ভূমির কোনো গতিশীলতা নয়, ভূমি হচ্ছে স্থির, আদি ও অক্ষয় ক্ষমতা সম্পন্ন। হারুন সাহেব, হারুন সাহেবের একটি প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের কারখানা ভাড়া হচ্ছে 20,000 টাকা, কাঁচামাল খরচ 17,000 টাকা, শ্রম ব্যয় 3,000 টাকা, চলতি মূলধন সুদ 2,000 টাকা। মোট পরিবর্তনশীল ব্যয় কত? দেখুন কিছু ব্যয় আছে যেগুলা উৎপাদন বন্ধ থাকলেও সেগুলা ব্যয় থেকে যায়, সেগুলাকে বলা হয় স্থির ব্যয়। তো এগুলা বাদ দিতে হবে, শুধু পরিবর্তনশীল ব্যয় যেগুলো উৎপাদনের সাথে সম্পর্কিত সেগুলাকে যোগ করে এখানে মোট পরিবর্তনশীল ব্যয় বের করতে হবে। তাহলে কারখানা ভাড়া 20,000 টাকা, এটা হচ্ছে স্থির ব্যয়। কাঁচামাল বাবদ 17,000 টাকা, এটা পরিবর্তনশীল ব্যয়, এর সাথে যোগ হবে শ্রমের যে 3,000, তাহলে হবে 20,000, 20,000 আর মূলধনের সুদ হচ্ছে এখানে 2,000 টাকা, তাহলে টোটাল হচ্ছে 22,000, সঠিক উত্তর হচ্ছে খ। স্বল্পকালে উৎপাদন বন্ধ থাকলেও ফার্মকে বা উৎপাদনকারীকে যে ব্যয় বহন করতে হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্থির ব্যয়, সঠিক উত্তর ক। উদ্দীপকে
এন এন প্রাইম ও এন রেখা যথাক্রমে কি নির্দেশ করে? তাহলে এন প্রাইম রেখাটি হচ্ছে এমসি রেখা নির্দেশ করে, অর্থাৎ মার্জিনাল কস্ট, আর এন রেখাটি ইউ আকৃতির, এটি হচ্ছে এসি নির্দেশ করে। তাহলে সঠিক উত্তর এমসি এবং এসি। এটির পূর্ণরূপ এখানে বলতে হবে যে এখানে কি বলা আছে, এমসি এবং এসি অর্থাৎ গড় আয় এবং প্রান্তিক আয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ, প্রান্তিক আয় এবং গড় আয় নির্দেশ করে। ফার্মের স্থির ব্যয় কোনটি? বাড়ি ভাড়া হচ্ছে ফার্মের স্থির ব্যয়। উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। উদ্দীপকে উৎপাদনের কোন বিধি প্রতিফলিত হয়েছে? কোন বিধি প্রতিফলিত হয়েছে এটা বের করার জন্য আপনাকে প্রথমে এই গ্যাপগুলা বের করে নিতে হবে। 22 থেকে 27 এর গ্যাপ হচ্ছে 5, আর 27 থেকে 30 এর গ্যাপ হচ্ছে 3, তারপর 30 থেকে 32 এর 2। তাহলে দেখুন গ্যাপগুলা দেখুন আস্তে আস্তে কিন্তু হ্রাস পাচ্ছে। প্রথমে 5, তারপরে 3, তারপরে 2। যেহেতু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে তাই এটা ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। ক্রমহ্রাসমান, সঠিক উত্তর হচ্ছে ঘ, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন। এখানে আবারও একটি রেখা দেওয়া হয়েছে, সেই রেখা দিয়ে প্রশ্ন করা হয়েছে এখানে যে উৎপাদনের পরিমাণ 40 একক এর চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে? দেখুন উৎপাদনের পরিমাণ যখন 40 তখন কিন্তু আমরা ই বিন্দুতে আছি, অর্থাৎ এখানে এসি সর্বনিম্ন, এসি হচ্ছে 20। উৎপাদন যদি 40-এর চেয়ে বেশি হয় তাহলে কিন্তু এটা ডান দিকে যাবে, ডান দিকে সরতে থাকবে। উৎপাদন যত ডান দিকে যাবে তত কিন্তু এভারেজ কস্ট কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। একইভাবে যদি বাম দিকে আসে তারপরেও কিন্তু এসি বাড়তে থাকবে। তাহলে এসি হচ্ছে সর্বনিম্ন ই বিন্দুতে, যেটি হচ্ছে 40 একক। এটা ডান দিকে যতই যাবে উৎপাদনের এসি তত বাড়তে থাকবে, 20-এর চেয়ে বড় হবে। তাহলে এসি বড় হবে, ঘ নম্বর হচ্ছে সঠিক উত্তর। 43 নম্বরে আবারও সেই এসটিসির রেখাটি দেওয়া আছে। এখানে রেখাটি দিয়ে প্রশ্ন করা হয়েছে যে এসটিসি সমান কত এ বিন্দুতে, মূলত এ বিন্দুতে টোটাল কস্ট কত। এখানে কত যদিও বলেছে কিন্তু প্রশ্নের অপশনগুলি দিয়ে বুঝতেছি আসলে এসটিসি সমান কি কি যোগফল। এখানে আমরা জানি শর্ট রান টোটাল কস্ট সমান হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে সঠিক উত্তর হবে খ, যেখানে টোটাল ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টের যোগফল দেখানো হয়েছে। মোট আয় নির্ধারণের সূত্র কি? মোট আয় নির্ধারণ আমরা করতে পারি প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে গুণ দিয়ে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। আপনারা কনফিউজড হয়ে যাবেন ক নাম্বারে কিন্তু প্লাস দেওয়া আছে তাই এটা হবে না। এসি রেখা যখন নিম্নগামী তখন নিচের কোনটি সঠিক? এসি রেখা যখন নিম্নগামী হয় তখন এসি সবসময় এমসির উপরে থাকে। আপনারা দেখছেন যদি এসি এরকম হয় ইউ আকৃতির আর এমসিটা হয় এরকম, তাহলে এসিটা যখন নিম্নগামী অর্থাৎ আস্তে আস্তে নিচে নামতেছে তখন কিন্তু এসি অবশ্যই এমসির উপরে থাকে। তাহলে সঠিক উত্তর হবে এসি ইজ গ্রেটার দেন এমসি। সঠিক উত্তর ক। 46 নম্বরে দেখুন টিএফসি সমান 10, টিভিসি সমান 20, উৎপাদনের পরিমাণ কিউ সমান 10, টিসি সমান কত? এখন এখানে কিউ সমান 10 দিয়ে কিন্তু প্যাচ লাগাইছে, আপনারা বিভ্রান্ত হবেন না। টিসি সমান আমরা জানি টিএফসি এবং টিভিসির যোগফল, তাহলে 10 আর 20 যোগ করলে হয় 30। সঠিক উত্তর হচ্ছে খ, এখানে এই 10 এর কোনো কাজ নাই। 47 নম্বরে দেখুন যে এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বেশি প্রযোজ্য হয় কোন ক্ষেত্রে? অর্থাৎ ক্রমহ্রাসমান উৎপাদন একটি নির্দিষ্ট দ্রব্য একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্য যদি একই ভূমিতে বারবার উৎপাদন করা হয় তখন কিন্তু উৎপাদন আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রে ঘটে। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হয় কৃষি ক্ষেত্রে। আর যদি প্রশ্ন এরকম আসে যে কোন ক্ষেত্রে সাধারণত ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়, সেটা কিন্তু শিল্প ক্ষেত্রে ক্রমবর্ধমান সাধারণত হয়ে থাকে। ভূমির বৈশিষ্ট্য কি? ভূমির বৈশিষ্ট্য হলো ভূমির প্রকৃতির দান ঠিক আছে, যোগান সীমাবদ্ধ এটাও ঠিক আছে, উর্বর শক্তির পার্থক্য আছে ঠিক আছে। তাহলে সঠিক তিনটাই, সঠিক উত্তর হচ্ছে ঘ। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা দেখলেন 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলির সমাধান। আপনারা যদি কোনো একটি প্রশ্ন না বুঝে থাকেন বা কারোর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আপনার বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন যাতে সকলেই উপকৃত হতে পারে। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।